বিয়ের পর প্রথম ষষ্ঠী ছিল সেবার, কিন্তু আমাকে যেতে দেওয়া হবে না ওই বাড়িতে, কারণ অভ্রর 2 দিদি আর জামাইবাবু আসবে। এই নিয়ে মা বাবারও বেশ মন খারাপ। অভ্রও বারবার বলেছে, কিন্তু কিছুই করার নেই। শাশুড়ি মায়ের ঘোর আপত্তি, এ বছর একদম যাওয়া চলবে না। অভিমান নিয়ে সারাদিন এ রান্না সে রান্না করে গেলাম। বাসায় কত শত পদের রান্নায় রাজকীয় কাণ্ড, অথচ মন পড়ে আছে সেই ওই বাড়িতে। মাকে সকালে ফোন দিলাম, মাও অভিমানে ফোন তোলেনি। বাবাও দেখলাম আমার ফোনটা তুলল না। এক রাশ মন খারাপ নিয়ে কাজ করছি, কারণ হাজার হলেও এখন আমি এই বাড়ির বউ। এই দায়িত্ব আমাকে নিয়ে যেতেই হবে। এক এক করে অভ্র দিদি জামাইবাবুরা চলে আসলো, হাতে রসগোল্লার হাঁড়ি, আরও কত উপহার। শাশুড়ি মা আমাকে ফ্রেশ হয়ে একটা নতুন শাড়ি পরে আসতে বলল। আমি রান্না করে একদম ঘেমে যাওয়াতে ভাবলাম একেবারে স্নান করে তারপরেই বসার ঘরে যাব। তাই দেরি না করে স্নান সেরে শাড়ি পরতে পরতে হঠাৎ যেন আমার মা বাবা আর ছোট ভাইয়ের গলা পেলাম। ভাবলাম ভুল শুনছি হয়তো, ওরা এই বাড়িতে কি করবে এখন। তারপর শাশুড়ি মায়ের ডাক পড়ল, পিহুক এসো, সব রেডি। বসার ঘরে গিয়ে তো আমার চোখ একেবারে ছানা বড়া। ও বাড়ি থেকে সত্যি সত্যি মা বাবা ভাই এসেছে, অথচ এসবের কিছুই আমি জানতাম না। শাশুড়ি মা আমাকে উদ্দেশ্য করে বলল, নাও এবার বসে পড়ো আসনে। এক পাশে 2 জামাইবাবু আর আমি। আমাদের ষষ্ঠী করছেন আমার শাশুড়ি মা, আর আমার পাশে অভ্রকে বসিয়ে ষষ্ঠী করছে আমার মা। আচ্ছা ভাবুন তো, কি সুন্দর দৃশ্য। সব আয়োজন, সব প্ল্যানিং কিন্তু এই পরিবারের। আমার শাশুড়ি মায়ের এই ইচ্ছা নাকি অনেক দিনের ছিল। সে শুধু জামাইদের না, ঘরের বউকেও তার যোগ্য সম্মান দেবে। একটা মেয়ে কতটা ভাগ্যবতী হলে এমন শাশুড়ি শ্বশুর আর বর পায় বলুন তো। আমার শাশুড়ি মা কিন্তু আমাকে আরও একটা কথা বলে দিয়েছিলেন, এই বছরটা যাতে তুমি কোনো রকম সন্দেহ না করো তাই কাজ করতে দিয়েছি। পরের বছর থেকে তোমাকে কিন্তু একটিও কাজ আমি করতে দেব না। এইভাবেই কেটে গেছে 8-8টি বছর। ঠিক একইভাবে কিন্তু জামাইবাবুদের সাথে আমার জন্য বৌমা ষষ্ঠীর আয়োজন করা হয়। সত্যি আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি, এইরকম একজন মানুষকে নিজের শাশুড়ি মা হিসাবে পেয়েছি বলে, এইরকম এত সুন্দর একটা শ্বশুর বাড়ি পেয়েছি বলে।